নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজকের বিষয় দুধেল গাই। এই দুধেল গাইদের নিয়ে রাজনীতি কম হয়নি। পশ্চিমবাংলায় চিরকাল এই নির্ণায়ক শক্তি ছিল এই দুধেল গাইরা। বামফ্রন্টের সময় বামফ্রন্টকে এই দুধেল গাইরা অপরন্ত দুধ দিত, অর্থাৎ ভোট দিত। পরবর্তী দিনে দুধেল গাইরা যখন দেখলো যে নৌকা ডুবছে, এরা সঙ্গে সঙ্গে সরকারি যে দলের সম্ভাবনা আছে সেই দলে যোগ দিল। এই দলে যোগ দেওয়ার পরে মামাটি মানুষের সরকার উন্নত হলো, শক্তিশালী হলো। টাটকা দুধ পেয়ে পেয়ে তারা পুষ্টি লাভ করলো। কিন্তু দুধেল গাইরা এখন টার্গেট হয়ে গেছে। ধরুন, এই দুধেল গাইদের ফুপু নানা যেখানে আছে সবাই মার খাচ্ছে ব্যাপক হারে। গাজাতে তো ওদের গুড়িয়ে দিল, শেষ করে দিল। এবার বাংলাদেশ মার খাওয়ার মুখে আছে। বাংলাদেশ মার খাওয়ার মুখে আছে বলে মাটি মানুষের সুবিধাটা নষ্ট হলো। কেন হলো না, এখানকার দুধেল গাইরা বুঝতে পারলো যে হাওয়া খারাপ, এবং তারা তারা স্বদেশিয়ানায় ঢুকে গেল আর কি, মানে দেশপ্রেমী হয়ে গেল। তারা বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে আওয়াজ তুলতে লাগলো। এটা কিন্তু সবাই দেখছে। ভারতীয় মুসলমানরা, বিশেষত বাঙালি মুসলমানরা, ওরা কিন্তু ভারতের বিরুদ্ধে যে নানান কুকথা বলছে বাংলাদেশিরা, তার বিরোধিতা করছে। এই জন্যই বিজেপি সরকারের কিছুটা মন পেয়েছে এই ভারতীয় এই বাংলার মুসলমানরা। বাংলাদেশি মুসলমানরা অবিরত ভারতকে গালাগাল দিচ্ছে, এবং তারাও বুঝতে পেরেছে যে এই বাঙালি পশ্চিমবাংলার মুসলমানরা বাংলাদেশি মুসলমানদের ঘৃণা করছে। তাদের এই অধ্যত্ত, তাদের এই গালিগালা, তাদের এই হিংসা, তাদের যে সেটা তাদের ভালো লাগছে না। বহু জায়গায় বহু ইসলামিক যে ইন্টেলেকচুয়াল আছে তারা ভারতের পক্ষ নিয়েছে। পক্ষ নেবে নাই বা কেন? কারণ বাংলাদেশি মুসলমানরা ভুল করছে, তারা হিংসা করছে, তাদের জন্মটাই ভুল হয়েছে। তারা পাকিস্তান হয়ে ভারত থেকে বেরিয়ে গিয়েছে, সমস্ত বনজ সম্পদ, খনিজ সম্পদ এই ভারতে ফেলে গিয়েছে। দিয়ে মহাত্মা গান্ধীর দেওয়া 5,000 কোটি টাকা নিয়ে তারা দেশ গঠন করতে গিয়েছে। তারপর কোনো দিকে কোনো সুযোগ সুবিধা না পেয়ে ওরা ওরা সন্ত্রাস লাইন, মানে ডাকাতের লাইন ধরতে চেয়েছে, যে ডাকাতি করে যে পয়সা রোজগার করবো, দেশ চালাবো, রকেট চালাবো, ওই অ্যাটম বোম বানাবো। কিন্তু সে কতদিন, এতদিন চললো, আর চলছে না। এখন দেশ যখন ভাঙে তখন ভারত ছিল বলিয়ান, আজকে আরও বলিয়ান হয়েছে। তাই দুধেল গাইরা এই চিরজীবনই ওই নির্ণায়ক শক্তি ভোটের জন্য আছে। সেই ভোটের জন্যে যে তারা একের পর এক অনধিকার করেছে, মূল স্রোতে মিশতে পারেনি। সেই ওদের যে দীক্ষা তার মধ্যে আধুনিকতা নেই, বিজ্ঞান নেই। সেই পুরনো আরবি শিক্ষার মধ্যে নিজেদেরকে আবদ্ধ রেখেছে বোধ পাকিস্তানিরা এবং বাংলাদেশিরা। তারা পিছিয়ে গেছে। আজকের যে জীবনযাত্রার মান, সেই জীবনযাত্রার মানে দুধেল গাইরা এত পিছিয়ে গেছে যে তাদেরকে আর মূল স্রোতে ফেরানো যাচ্ছে না। এখনও 50 বছর তাদের থাকতে হবে এই শিক্ষার মধ্যে দিয়ে। এই মাদ্রাসা শিক্ষা, তাদের নিজের শিক্ষা আলাদা কথা, সে তার আমি বিরোধিতা করছি না। এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনো গলদ আছে, যার জন্য পুরো দুধেল গাইদের সমাজটাকেই গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে, এবং একের পর এক সন্ত্রাসবাদী কার্যকলাপে এরা জড়িয়ে পড়ছে। যার কথা ছিল যে বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে, বড় হয়ে সে ভালো চাকরি বাকরি করবে, মা বাবার মুখ উজ্জ্বল করবে না, ছেলে সন্ত্রাসবাদী হয়ে গেল। বিশেষত পাকিস্তানের উত্তর দিকে ওইসব ফেলিস ওগুলো কী অবস্থা! মানুষের জীবন ওগুলো না কুকুরের জীবন, যে তারা বাঁচার মিনিমাম রসদটুকু পাচ্ছে না। আজকে বাংলাদেশ তো বুঝতে পারছে যে গাজাতে তাদের কী হয়েছে, বা অন্যান্য
দেশে যা হচ্ছে, আর নাম করলাম না, যে তাদের আর সমবেদনা জানানোর কেউ নেই। তা পশ্চিমবাংলার এই দুধেল গাইদের এখন সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে একজন, সেই জায়গাটা তারা বুঝতে পেরেছে এবং তারা এবার শিবির বদল করছে, কিন্তু সুবিধাজনক শিবির তারা পাচ্ছে না, কারণ সেখানে ভালোবাসার কেউ নেই। মারবো, কাটবো, গুড়িয়ে দেবো, বর্ডারের পিছনে দেবো, ডিলিট করে দেবো, এই যখন তাদের বাণী, সেই দুধেল গাইরাও শান্তি পাচ্ছে না। নিশ্চয়ই শান্তি আসবে একদিন, দেখা যাক কীভাবে কী আসে।